ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের 11-12 জিওগ্রাফিতে সাকসেস পেয়েছে এরকম দুটো ক্যান্ডিডেট সম্পর্কে আলোচনা করব। আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে মক ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তার মধ্যে টোটাল 3জন ক্যান্ডিডেট 11-12 জন্য ছিল। তো তার মধ্যে দুটো ক্যান্ডিডেট কিন্তু ফাইনালি সিলেক্টেড হয়েছে এবং দুটো ক্যান্ডিডেটই কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট। জিওগ্রাফিতে ফ্রেশার ক্যান্ডিডেট খুব কম সংখ্যাতেই ফাইনাল মেরিট লিস্টে ঢুকতে পেরেছে। বেশিরভাগ ইন সার্ভিস টিচাররাই কিন্তু জায়গা করে নিয়েছে ফাইনাল মেরিট লিস্টে। তবুও এত ভিড়ের মাঝেও, এত কম্পিটিশনের মাঝেও দুটো ক্যান্ডিডেট কিন্তু আমাদের এখান থেকে ফাইনাল লিস্টে ফাইনালি সিলেক্টেড হয়েছে। এই দুজনের মধ্যে আজকে আমি তোমাদের একজনের টোটাল ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা নবম দশমের জন্য ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। আমি প্রথমে দুটো ক্যান্ডিডেট সম্পর্কে একটু বলে দিচ্ছি। একজন আছে কৃষ্ণ গোপাল সরকার, ঠিক আছে, এসসি ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ, তো এসসি ক্যান্ডিডেট ছিল, কিন্তু রিটেন মার্কস কত ছিল? 57, একাডেমিক ছিল 10, আর ইন্টারভিউতে স্কোর ছিল হচ্ছে 18.75, টোটাল কত? 85.75, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল তার স্কোর। ওকে, কৃষ্ণগোপাল সরকার। আর আরেকজন আছে কৃষ্ণ হাসদা। তো দুজনের নামই কিন্তু একই নাম, কৃষ্ণগোপাল আর একটা হচ্ছে কৃষ্ণ হাসদা। তো দুজনকে আমি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমির পক্ষ থেকে অসংখ্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আগামীতে তাদের কর্মজীবন অবশ্যই খুবই ভালো হবে এবং খুব ভালো ভালো ছেলে মেয়ে তারা কিন্তু এই স্কুলে তৈরি করতে পারবে, এই বিশ্বাসটা আমি রাখছি। এবং তাদেরকে রিকোয়েস্টও করব যে জিওগ্রাফি সাবজেক্টের প্রতি কিন্তু অনীহা অনেকটা বেড়ে গেছে। অনেক স্টুডেন্ট জিওগ্রাফি নিয়ে পড়তে চাচ্ছে না বা নিতে চাইছে না, ভয় পাচ্ছে। আশা করি এই সমস্ত ক্যান্ডিডেট যখন ফাইনালি তারা স্কুলে জয়েন করবে, তাদের দেখে অনেকেই উৎসাহিত হবে এবং তারা খুব ভালোভাবে কিন্তু জিওগ্রাফি সাবজেক্টটাকে অনেকটা আন্তরিকতার দিক থেকে বা ইন্টারেস্টিং ভাবে সবাইকে শেখাতে পারবে বা শেখানোর চেষ্টা করবে, ঠিক আছে। তো আরেকটা ক্যান্ডিডেট হচ্ছে কৃষ্ণ হাসদা, এসটি ক্যান্ডিডেট। অনেক হয়তো বলতে পারো যে এসটি ক্যান্ডিডেট তাই চাকরি পেয়ে গেছে, কিন্তু এর কোয়ালিফিকেশন আমার খুবই পরিচিত, আমার খুবই কাছের একটা ভাইয়ের মতো। তো এর একাডেমিক স্কোর দেখো 10-এ 10 আছে, আর 56 হচ্ছে রিটেনে এবং 18 পেয়েছে ইন্টারভিউতে। টোটাল স্কোর হচ্ছে 84। ওকে, আমি বারবার বলছি এটা দুজনে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট, ঠিক আছে, একদম ফ্রেশার হিসেবেই কিন্তু তারা জায়গা করে নিতে পেরেছে, ঠিক আছে। 56, 10 আর এদিকে 18। তো এই হচ্ছে দুটো ক্যান্ডিডেট। তো আজকে আমি তোমাদের কি করব বলো তো, এই কৃষ্ণগোপাল সরকারের যে ইন্টারভিউর যে মক ইন্টারভিউ আমরা নিয়েছিলাম আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে, তো সেই মক ইন্টারভিউর টোটাল প্রসিডিং এর যে ভিডিওটা আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আর একটা কথা, এখানে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা কিন্তু আমাদের জানুয়ারি মাসের 4 তারিখে, 4 জানুয়ারিতে আমরা যে মক ইন্টারভিউটা নিয়েছিলাম নবম দশমের জন্য, নবম এবং দশমের জন্য যে মক ইন্টারভিউ নিয়েছিলাম 4 তারিখে জানুয়ারি মাসে, সেই ভিডিওটাই আমি কিন্তু পাবলিশ করছি, ঠিক আছে। তো যেহেতু 11-12 পরীক্ষা হয়ে গেছে, এখন নবম দশমের পরীক্ষাটা বাকি আছে, ইন্টারভিউ। আর আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে অলরেডি নবম দশমের কিন্তু একটা ইন্টারভিউ 4 তারিখে হয়ে গেছে। তো সেই নবম দশমে এরা দুজন নবম দশমেও ডাক পেয়েছে, ঠিক আছে। তো সেই নবম দশমের যে ইন্টারভিউটা কৃষ্ণগোপাল সরকারের, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাকে অনুসরণ বা অনুকরণ চাইলে করতে পারো, কিভাবে ইন্টারাকশন করছে, কিভাবে ডেমো প্রেজেন্টেশন দিচ্ছে, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমরা চাইলে ভালো করে মন দিয়ে দেখতে পারো। আর একটা জিনিস, আমাদের এখানে যখন আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, আমরা কিন্তু একটু দীর্ঘ সময় ধরে ইন্টারভিউটা নিয়েছিলাম এবং তার ভেতরের যে গুণাবলীগুলো, তার পজিটিভ নেগেটিভ দিক আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে পেরেছি শুধুমাত্র দীর্ঘ সময়ের জন্য। তো এর সাথে সাথে তোমাদের একটা অবশ্যই সতর্ক বার্তাও দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষাতে নবম দশমের ক্ষেত্রে এতটা সময় পাবে না, তোমাদের অনেকটা কম সময় ওইখান থেকে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ কম সময়ের মধ্যে তোমার কিন্তু ইন্টারভিউটা শেষ হবে, ঠিক আছে। আর একটা কথা, তোমরা যারা নবম দশমে ডাক পেয়েছো, যাদের ভেরিফিকেশন তো এখনো শুরু হয়নি আমরা জানি, হয়তো ফেব্রুয়ারি মাসে তোমাদের ভেরিফিকেশনটা শুরু হয়ে যাবে। তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রত্যেককেই আমি একটা কথা বলবো যে ফেস টু ফেস মিনিমাম একবার হলেও তোমরা মক ইন্টারভিউ দেবে। তোমাদের আশেপাশে কোনো ইনস্টিটিউশন হোক বা তোমার পরিচিত কোনো স্যার হোক, সেখানে গিয়ে অন্তত একবার ফেস টু ফেস কিন্তু মক ইন্টারভিউ দেবে। মক ইন্টারভিউ দিলে কিন্তু তোমার ভেতরের যে গুণাবলীগুলো, পজিটিভ দিক নেগেটিভ দিক, সেগুলো কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে। এবং তোমাকে যারা পর্যবেক্ষণ করবেন, তোমার কিন্তু গুণাবলীগুলো এবং ডেফিসিটগুলো তোমাকে তুলে ধরতে পারবেন। তো অবশ্যই এই জন্য বলবো, যেখানেই পারো তোমার আশেপাশে একটা করে কিন্তু মক ইন্টারভিউ দিও, অন্তত নবম দশমের জন্য।
আর তোমরা যারা গাজল সিভিল সার্ভিস একাডেমিতে মক ইন্টারভিউ দিতে চাইছো, আমরা ফেব্রুয়ারি মাসের মিডিলের দিকে নবম দশমের জন্য আরেকবার ফেস টু ফেস মক ইন্টারভিউ নেব। তোমরা নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো ভিডিওটা তোমরা সবাই দেখে নাও। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণগোপাল সরকার। কোথা থেকে আসছেন? আমি মালদা জেলার গাজল থানার কোদবাড়ি গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তো আপনার সম্পর্কে শুনি। আমি 2014 সালে মাধ্যমিক, 2016 সালে উচ্চ মাধ্যমিক, 2019 সালে গ্র্যাজুয়েশন গাজল মহাবিদ্যালয় থেকে, 2021 সালে মাস্টার্স ইউনিভার্সিটি অফ গোলবঙ্গ থেকে এবং 2023 সালে বিএড গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ মালদা থেকে কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, এখন স্যার আমি টিউশন পড়াই। না স্যার। আচ্ছা, মালদার ভূপ্রকৃতি সম্পর্কে একটু বলুন। মালদার ভূপ্রকৃতি 3 প্রকার: বরেন্দ্রভূমি, দিয়ারা এবং তাল। আমি স্যার বরেন্দ্রভূমির মধ্যে পড়ি। বরেন্দ্রভূমির বৈশিষ্ট্য হলো এটি একটি অনুর্বর মৃত্তিকা, অনেক পুরাতন পলি মৃত্তিকা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে মালদার কি বিশেষ বৈশিষ্ট্য আছে, মানে মালদার কোনটাকে ধরবো? মালদার ফুড প্রসেসিং, যেটা বর্তমানে ম্যাঙ্গো রয়েছে, আমের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বেশ ভালো উন্নত হচ্ছে ধীরে ধীরে। কি রেডি করে এসেছেন? ডেমোর জন্য কিছু রেডি করে এসেছেন? হ্যাঁ ম্যাম। কি কি? টোপোশিটের সূচক নির্ণয়, সূচক সংখ্যা নির্ণয় এবং আরেকটা আছে। হ্যাঁ, আমি জোয়ার ভাটা করে এসেছি। দুটোই করেছেন তাই? হ্যাঁ, নতুন কোনো টপিক দিলে পড়াতে পারবেন? মানে আমরা চেষ্টা করব। select করে দিই। চেষ্টা করবো ম্যাম। আচ্ছা, আপনার মতোই পড়ান, কোনটা পড়াবো? ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। ওখানে আছে মার্কার ক্লাসটা। আমি এই ক্লাসরুমটাকে আমি বিদ্যালয়ের পরিবেশ ভেবে শুরু করছি। গুড আফটারনুন সকলকে। আচ্ছা, আমাদের এই পৃথিবীতে সারাদিনে প্রতিনিয়ত জলের কিন্তু উত্থান পতন হচ্ছে, এটা কি তোমরা কেউ জানো? এটা সমুদ্র তীরবর্তী যারা রয়েছে তারা খুব ভালো বলতে পারবে। তো এই বিষয়টা কিন্তু আমাদের ভূগোলের একটা বিশেষ একটা জায়গা করেছে। তো এটাকে বলা হয় জোয়ার ভাটা। ঠিক আছে, তো আমাদের দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডলে রয়েছে জোয়ার ভাটা। আজকে আমরা কি জানবো? জোয়ার ও ভাটা সম্পর্কে। তাহলে এই জোয়ার ভাটা জানতে গেলে আমরা দুই ভাবে জানবো। কিভাবে? আমরা একটা দিন সম্পর্কে জানবো, অর্থাৎ একদিনে জোয়ার ভাটার প্রকৃতি কেমন, একদিনে। আবার এক মাসে কিভাবে হয় সেটাও আমরা জানবো, এক মাসে। তো প্রথমে আমরা একদিনে কিভাবে জোয়ার ভাটা হচ্ছে আমরা সেই সম্পর্কে জানবো। দেখো, এই একদিনে জোয়ার ভাটা হতে গেলে আমাদের কি করতে হবে? এই পৃথিবী একে, এইখানে চাঁদ রয়েছে, এটা হচ্ছে সূর্য, এইটা হচ্ছে সূর্য। এক্ষেত্রে দেখো, এই সূর্য, চাঁদ আর পৃথিবীতে দেখো, চাঁদের যদি কক্ষপথ দেখি, এই কক্ষপথে আমি ধরে নিচ্ছি যে আজকে দুপুর 12টায় এই স্থানে জোয়ার হয়েছে। তো আমি পৃথিবীর এই স্থানে আছি, আমি এটাকে এ বিন্দু বলে দিচ্ছি। ঠিক আছে, এই এ বিন্দুতে চাঁদের আকর্ষণে এই পৃথিবীর এই এ স্থানটাতে কি হয়েছে? মুখ্য জোয়ার, যেটা আমি ময়হস্য দিয়ে চিহ্নিত করলাম। ঠিক আছে, এবার যেহেতু দুপুর 12টা, আমি লিখে দিই এখানে দুপুর 12টা PM হলো। এইবার কি হবে? এই জায়গাতেই আমি 6 ঘন্টা পরে এলে দেখবো একটা ভাটা হয়েছে। কিভাবে? এই এ বিন্দুটা কি হবে? ঘুরতে ঘুরতে, যেমন আমি যদি মার্কারটা ধরি, দেখো এ বিন্দু ঘুরতে ঘুরতে বি এর কাছে চলে এসছে। এইখানে যখন এলো তখন এটা এ বিন্দু, সে একই বিন্দু। তাহলে এখানে কখন জোয়ার ভাটা হবে বলতো? এখানে হবে 6টা 13 মিনিটে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার 6 ঘন্টা পরে আসা উচিত ছিল, তাহলে 6টা 13তে কেন হলো? এইবার দেখো, যতক্ষণে এইটুকু পৃথিবী ঘুরেছে ততক্ষণে চাঁদ কিন্তু একটু হলেও সরেছে। এই একটুখানি সরার জন্য 13 মিনিট পরে এখানে ভাটা হলো। তাহলে এখানে কি হলো? ভাটা। তাহলে এবার আমরা যদি বলি একই স্থানের মুখ্য জোয়ার থেকে ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত, দেখো এটার উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, 6 ঘন্টা 13 মিনিট। আবার দেখো, এই এ বিন্দুটাই যদি আমি ঘুরিয়ে দিই, এই এ বিন্দুটা আমি ঘুরিয়ে দিই, মানে পৃথিবীতে ঘুরছে, তাহলে এইখানে এ বিন্দু চলে আসবে, তাই না? এ বিন্দু যদি এখানে আসে তাহলে কটায় আবার কি হবে? মুখ্য গৌণ জোয়ার হবে। তখন হবে 12টা কত বলতো? 13 মিনিট হয়েছে, তাহলে একটু চাঁদ সরেছে।
তাহলে 39 হবে, কত হবে? এই 26, সরি 26, 12টা 26, এখানে রাত কিন্তু AM হবে, এখানে কি হবে? AM, রাতে হবে তখন, তাই না? তো এখানে কি হলো? এখানে হলো কি? গৌণ জ্বর, এখানে গৌণ জ্বর হলো। আবার দেখো এই স্থানটায় যখন ঘুরে আবার এখানে আসবে, তা আমি যদি এটা মুছে দিই তাহলে এটা কি হবে? এইখানে আসবে এ, তখন আবার কি? ভাটা হবে। তখন কটায় হবে? তখন হবে 6টা 39 AM, সকালবেলা হবে। এইভাবে যদি দেখি, এইটা ঘুরে যখন এইখানে আসছে তখন কিন্তু মুখ্য জ্বর হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে 12টায় আর মুখ্য জ্বর হবে না, কারণ এই চাঁদ কিন্তু একটু হলেও সরেছে সেই 24 ঘন্টায়। তাহলে এইখানে সোজা আসতে গেলে এইখানে আসতে হবে। তাহলে এই যে যেখানে 12টায় হওয়ার কথা ছিল সে এক্সট্রা এলো, তো তাহলে ওটা হলো 52 মিনিট। কত হলো? এটা 52 মিনিট। তো তখন কটায় হবে? 12টা 52 PM। তাহলে গতকাল দুপুর 12টায় মুখ্য জ্বর হলো, আর আজকে যখন দুপুরে আসলাম 12টায় কিন্তু আর হলো না, তখন 12টা 52 মিনিটে হলো। তাহলে আমি সময়ের পার্থক্য করে তাহলে কি জানবো? মুখ্য জ্বর থেকে গৌণ জ্বরের সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। আবার সরি, ওটা ভাটা। আর মুখ্য জ্বর থেকে গৌণ জ্বরের পার্থক্য তোমরা এবার বলো আমাকে। এইখানে মুখ্য জ্বর হয়েছে, তাহলে এখানে গিয়ে গৌণ জ্বর হলো, তোমরাই বলো তাহলে কত কত সময় লাগলো? দেখো 12 ঘন্টা 26 মিনিট। কত? 12 ঘন্টা 26 মিনিট। আবার দেখো এই মুখ্য জ্বর থেকে যদি আমি আরেকটা মুখ্য জ্বরে ঘুরে আসতে চাই তাহলে কত সময় লাগছে তোমরাই বলো। দেখো একটা মুখ্য জ্বর থেকে আরেকটা মুখ্য জ্বরের সময়ের পার্থক্য হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। কত? 24 ঘন্টা 52 মিনিট। তো এইভাবে আমরা একদিনে কিভাবে জ্বর এবং ভাটা হলো সেটা জানতে পারলাম। এই একই পদ্ধতিতে দেখো চাপ কিন্তু সরে যাচ্ছে, তাহলে একটা গোটা মাস যখন চক্র করবে তখন কিভাবে হয়, তাহলে আমরা সেটা জানার চেষ্টা করি। চলো দেখো আমরা এক মাসে কিভাবে জানবো, সেই একই ছবি আমি রিপিট করে আছি। দেখো ঠিক আছে, এইখানে হলো, বসুন। ঠিক আছে, বসুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। মুখ্য জ্বর আর গৌণ জ্বর তুমি পড়ালে। মুখ্য জ্বরে এক ধরনের স্প্রিং টাইপ, হ্যাঁ, স্প্রিং টাইপ কোন ক্ষেত্রে? স্প্রিং টাইড যখন সিজিং অবস্থায় থাকে, অর্থাৎ সূর্য, চাঁদ আর পৃথিবী যখন সরলরেখায় থাকে তখন স্প্রিং টাইড হয়। এখানে চাঁদ এবং সূর্যের মধ্যে তার আকর্ষণটা বেশি কাজ করে। চাঁদের আকর্ষণ স্যার। কেন চাঁদের আকর্ষণ? কারণ চাঁদ এখানে পৃথিবীর সব থেকে কাছে রয়েছে, যার দূরত্ব প্রায় 4 লক্ষ কিমি, আর সূর্যের দূরত্ব 15 কোটি কিমি। আচ্ছা, পেরিজি মানে কি? পেরিজি, চাঁদ আর পৃথিবীর যখন অবস্থান হয় একটা অ্যাপোজি হয়, একটা পেরিজি হয়। পেরি মানে হচ্ছে এখানে কাছাকাছি, অর্থাৎ চাঁদের অবস্থান যখন পৃথিবীর খুব কাছে থাকে তখন তাকে পেরিজি বলে। আচ্ছা, জোয়ার ভাটার কয়েকটা ফলাফল বলুন তো। হ্যাঁ, জোয়ার ভাটার ফলে যেমন বরফযুক্ত বন্দরগুলো মেরু অঞ্চলের দিকে সেটা বরফ মুক্ত থাকে উষ্ণ জলের ফলে। আবার আমাদের যেটি উদাহরণ দেব, কলকাতা বন্দর যেটা রয়েছে সেক্ষেত্রে জলের পরিমাণ বেড়ে গিয়ে বন্দরটাকে সচল রাখতে সাহায্য করে। সারাসারি বানটা কি? সারাসারি বান জোয়ার ভাটা চলাকালীন যখন সমুদ্রের জল নদীর মাঝখানে এসে প্রবেশ করে, এটা বিশেষত বর্ষাকালে হয়ে থাকে, তো নদীর প্রবল জল এবং সমুদ্রের জোয়ারের জল যখন ধাক্কা লাগে যে শব্দ তৈরি করে, এটা বাংলায় 2 সারের লড়াই বলে, মানে গর্জন আওয়াজের অনুসারে সারাসারি বান বলা হয়ে থাকে। কলকাতা বন্দর, ঠিক আছে, এটা কি সমুদ্র তীরবর্তী বন্দর? না, এটি নদী তীরবর্তী বন্দর। ভারতে এরকম কতগুলো প্রধান বন্দর আছে? ভারতে মোট 13টি বন্দর রয়েছে প্রধান। কোন উপকূলে বন্দরের সংখ্যাটা বেশি? এটি ঠিক জানা নেই, তবে পশ্চিম উপকূলে সম্ভবত বেশি হবে। হাইটেক পোর্ট কোনটা? নবসেবা বন্দর, যেটা জওহরলাল নেহরু পোর্ট নামে পরিচিত। এটা মুম্বাইয়ের ঠিক নিচে, অর্থাৎ মুম্বাই বন্দরকে বাঁচিয়ে রাখার জন্য তার সাপোর্ট হিসেবে এই হাইটেক বন্দরকে তৈরি করা হয়েছে। হাইটেক কেন বলবো? কারণ এখানে পুরো নামটা কি? হাই টেকনোলজি। কেন বলছে? এখানকার মুম্বাইয়ের যে পুরাতন টেকনোলজি রয়েছে তার পরিবর্তে নতুন টেকনোলজির যন্ত্রপাতির মাধ্যমে এটা ব্যবহার করা হয়েছে বলে এটি হাইটেক বন্দর। আচ্ছা, একটা শুল্কমুক্ত বন্দর আছে না? কান্ডালা, গুজরাটে রয়েছে ম্যাম। কেন শুল্কমুক্ত করা হয়েছে? আসলে এটা যখন ভারত স্বাধীন হয়নি তখন করাচি বন্দরের বিকল্প হিসেবে এই শুল্কমুক্ত বন্দর কান্ডালাকে প্রস্তুত করা হয়েছিল। এবার সব পরিষেবা যেন ওই করাচি বন্দরে না যেতে পারে সেই আকর্ষণ করার জন্য এটাকে শুল্কমুক্ত রাখা হয়েছিল। আচ্ছা, সেই বন্দরটার বর্তমানে নাম কিন্তু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তবে জানা আছে, এটা এই মুহূর্তে ভুলে গেছি আমি। কলকাতা বন্দরের নাম চেঞ্জ হয়েছে, নাম সেটা।
এই মুহূর্তে স্যার মনে করতে পারছি না। বলো ভারতের অক্ষাংশ কত পার্থক্য? 2 ঘন্টা, অর্থাৎ 30 ডিগ্রি। টেনশন কত বলো দেখি? extension। ল্যাটিটিউড এক্স্যাক্টলি মনে করতে পারছি না। হ্যাঁ, তবে 6 ডিগ্রি নিচে থেকে, 6 ডিগ্রি 4 মিনিট থেকে ওপরে হয়তো 37 ডিগ্রি সম্ভবত। আর নর্দার্ন মোস্ট পয়েন্ট কোনটা? ভারতের নর্দার্ন মোস্ট ইন্দিরা কল, ইস্টার্ন মোস্ট পয়েন্ট? কিবিথু। এই যে কল, এই কলটাকে কি বোঝায়? ইন্দিরা কল, হ্যাঁ, ঠিক আছে। কল বলতে কি, কোন সেন্সে ব্যবহার করা হয় ভূগোলে? কল এখানে ভূগোলের টোপোগ্রাফির মানচিত্রে ব্যবহার করা হয়। দুটো উচ্চ পর্বতের মাঝখানে যে নিচু স্থান রয়েছে সেটাকে কল বলা হয়। পপুলেশন এবং ফুড সাপ্লাই একটা তত্ত্ব আছে। হ্যাঁ, কি দিচ্ছে? ম্যালথাস দিয়েছিলেন। সম্পর্ক তিনি দুটোর মধ্যে নেগেটিভ সম্পর্ক দেখিয়েছেন, অর্থাৎ পপুলেশন যদি বাড়ে তাহলে খাদ্যের পরিমাণ কমে যাবে। প্রত্যেক 25 বছর অন্তর অন্তর এটা পরিবর্তন হয়, অর্থাৎ জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে আর খাদ্য বাড়বে গাণিতিক হারে। আচ্ছা, ওই তত্ত্বে এটা সম্ভব? এটা সম্ভব? বর্তমানে যা টেকনোলজি উন্নত হয়েছে তাতে যেমন পপুলেশন বাড়ছে তেমন খাদ্যের পরিমাণও বাড়ছে। আচ্ছা, ওনার তত্ত্বে দুটো টার্ম ছিল, একটা পজিটিভ চেকস হুম। এবং নেগেটিভ চেকস। হুম। পজিটিভ চেকস আর একটা যে প্রিভেন্টিভ চেক, হুম। এটা একটু সম্পর্কে বলুন। পজিটিভ চেক হচ্ছে এক্ষেত্রে মহামারী, বিদ্রোহ, এই জন্য জনসংখ্যা কমবে এবং পজিটিভ জায়গায় আসবে। আর প্রিভেন্টিভ হচ্ছে মানুষরা নিজে যেটাকে প্রিভেন্ট করতে পারে, যেমন বার্থ রেট কন্ট্রোল করতে পারে এইভাবে। ভারত এখন হাইস্ট পপুলেটেড হ্যাঁ। কান্ট্রি, তাহলে ভারতের পপুলেশন কন্ট্রোল করার জন্য কি করা হবে? বর্তমানে প্রিভেন্টিভ যে চেকটা রয়েছে সেটা ভারতের দিকে বেশি জোর দেওয়া উচিত, অর্থাৎ বার্থ রেট কন্ট্রোলকে জোর দেওয়া উচিত। কোনো উপায় আছে এর? হ্যাঁ, ভারতের মতো কান্ট্রিতে সম্ভব এটা? সম্ভব, অবশ্যই সম্ভব, যদি সেটা আমরা মানুষ, সাধারণ মানুষ এবং সরকার একসাথে যদি চেষ্টা করে অবশ্যই সম্ভব সেটা। আমাদের বিভিন্ন রিলিজিয়নে বিভিন্ন ফিকশন যেটা বলা হয় যে এইরকম চেক করা সম্ভব না, মানে করা উচিত না, হুম। সেটা আমাদের ভগবান বা আল্লাহ মেনে নেয়। হুম। এটা ইন্ডিয়াতে সম্ভব? এইটা সম্ভব তখনই হবে যখন সরকার নিজে না করে সেই দায়িত্বটা সেই রিলিজের উপরে দেওয়া উচিত। রিলিজনের যারা হেড রয়েছেন, প্রধান রয়েছেন, আগে তাদেরকে ভালো করে বোঝাতে হবে। তারাই যখন সাধারণ মানুষকে বোঝাবে তখন এটা অবশ্যই সম্ভব। 5 সংস্থান তত্ত্ব শুনেছেন? হ্যাঁ, আমি শুনছি। 2-4 লাইন বলুন তো ওটা সম্পর্কে। 5 সংস্থান হচ্ছে প্লেট টেকটনিক। আমাদের ভূ অভ্যন্তরের 150 থেকে 250 কিলোমিটার নিচে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর রয়েছে। এর ওপরে কঠিন এক ধরনের লেয়ার রয়েছে, যেমন ফুটবল রয়েছে, ফুটবলের গায়ে চাকা চাকা দাগ থাকে, তেমনই আমাদের অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে চাকা চাকা প্রধান 7টি প্লেট এবং অপ্রধান, মধ্যম এবং আরো ছোট প্লেট রয়েছে। সেইগুলো একে অপরের কাছাকাছি আসে, যাকে অভিসারী পাত বলা হয়। আবার যখন একে অপর থেকে দূরে চলে যায় তখন প্রতিসারী বলে। কোনো প্লেট রয়েছে এমন যেগুলো পাশাপাশি যায়, তখন তাকে নিরপেক্ষ প্লেট বলে। আচ্ছা, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘে হুম। কোন পাতের নিরপেক্ষ না অভিসারী না প্রতিসারী, যে 3টে বললেন, কোন হুম। পাতের সীমানায় রয়েছে? এখানে প্রধানত অভিসারী অর্থাৎ কনভার্জেন্ট, কিন্তু এছাড়া বিশেষ কিছু জায়গা আছে যেখানে কিন্তু নিরপেক্ষ রয়েছে। নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দিন। সান আন্দ্রিজ, আমেরিকার সান আন্দ্রিজ। আন্দ্রিজ। আচ্ছা, সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কি? মানুষ 2 ক্ষেত্রেই এখানে ভূমিকা পালন করতে পারে, সম্পদ সৃষ্টিতেও এবং সম্পদ ধ্বংসাত্মকেও। তো এখানে সম্পদের সৃষ্টির 3টে প্রধান উপাদান থাকে: সংস্কৃতি, প্রকৃতি এবং হচ্ছে কারিগরি বিদ্যা। এখানে মানুষ এখানে প্রধান ভূমিকা পালন করে, অর্থাৎ যে কোনো সম্পদের তৈরি হতে গেলে মানুষের সংস্কৃতি প্রধান। একটা পাগল তাকে কি আমরা সম্পদ বলবো? যদি ওই মুহূর্তে তিনি পাগল থাকেন তাহলে তিনি সম্পদ নন, কিন্তু তার যদি মনুষ্যত্বের জ্ঞান আসে এবং তিনি যদি সমাজের কোনো কাজে লাগেন সেই মুহূর্তে সম্পদ হিসেবে পরিগণিত হবে। ছিটমহল। হুম। কোনগুলোকে বলছি ছিটমহল? এটা হচ্ছে যখন ভারত স্বাধীন হয় তার আগের কনসেপ্ট। কি হয়, যখন ভারত স্বাধীন হয় সেক্ষেত্রে বাংলাদেশের কিছু জমিদারির এক্সট্রা জমি যেগুলো ভারতবর্ষের কোচবিহারে পড়ে যায় এবং ভারতবর্ষের কিছু জমি বাংলাদেশে পড়ে যায়। তো এই যে ছিটকে থাকা জমি একে বলা হয় ছিটমহল। এইটা যদিও বর্তমানে সমাধান হয়েছে, তবু 2-1টা ছিটমহল এখনো থেকে গেছে। লার্জ স্কেল ম্যাপ। লার্জ স্কেল ম্যাপের একটা উদাহরণ দাও। স্যার, মৌজা ম্যাপ।
আর কত হতে পারে পার স্কয়ার মিটার? 1 ইঞ্চিতে 16 ইঞ্চিতে 1 মাইল। কনভার্ট করলে তো কত হবে? 1:3660, সম্ভবত 6690। সাপোজ এখান থেকে বালুরঘাটের ডিস্টেন্স 100 কিলোমিটার। হ্যাঁ স্যার। এটা ম্যাপে আরেক ম্যাপে 1:50,000 1:57। 50,000 ম্যাপে কত সেন্টিমিটার ডিস্টেন্স হয়? কত সেন্টিমিটার একটু ক্যালকুলেট করতে হবে এটা। 1 করে দেখাও তো। 100 কিলোমিটার। স্কেল বা আরএফ কত স্যার? 1:50,000। এক্ষেত্রে এক সেমিতে, এখানে 2 সেমিতে 1 কিমি হবে, 1 কিমি। সেক্ষেত্রে 50 সেমিতে 100 কিমি হবে, মানে 50, 50 সেমিতে 100। একটা প্রশ্ন করছি, ধরুন আপনাকে শিক্ষক হিসাবে একটা প্রশ্ন করতে দেওয়া হলো স্টুডেন্টদের জন্য, ক্লাস 9-এ হতে পারে, 10-এ হতে পারে, বা ছোট ক্লাসেরও হতে পারে। কিসের উপর, কি কি বিষয়ের উপর গুরুত্ব দেবেন? এইখানে আমরা 5টি বিষয়ের উপর জোর দিতে পারি। ওই কগনিটিভ, মানে বাংলায় বোধমূলক, জ্ঞানমূলক, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তবে 5টি আছে। তো বাচ্চাদের শুধুমাত্র বোধমূলক বা মুখস্থ বিদ্যা দিলে হবে না, কিছু কনসেপ্ট দিতে হবে, কিছু মুখস্থ দিতে হবে, কিছু ফ্যাক্ট দিতে হবে। হ্যাঁ স্যার। স্ট্রাকচারটা বলো তো। 5+3+3+4। স্কিল বেসড ট্রেনিং, এটা কোন স্ট্রাকচারে ইমপ্লিমেন্ট করেছে? স্কিল বেসড দক্ষতা, এটা ঠিক জানা নেই, তবে আমি অনুমান করতে পারি যেটা 4 যেটা শেষে রয়েছে সেটা সম্ভবত। মাদার টাং, মাদার টাং কোন কম্পালসারি করেছে? এটা যেটা 5 আছে সেইটাতে, অর্থাৎ এখানে প্রিপারেটরি স্টেজে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আসুন। ধন্যবাদ ম্যাম।